চোখ ভর্তি জল, রুমবন্দি আমি। অন্যদিকে প্রতিটি নিউজ চ্যানেলের হেডলাইনে মেইন শিরোনাম, ইয়ং জেনারেশনের আইডল এমপি আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ শহরের নামকরা রেস্টুরেন্টে নিজের কন্ট্রোল হারিয়ে ভাঙচুর করছে। তার সঙ্গে এক সুন্দরী রমণীকেও দেখা গেছে। চোখের জল থামছেই না, অথচ এইখানে আমার বিন্দুমাত্র দোষ নেই। এইচএসসি পরীক্ষা দিয়েছি সপ্তাহ হলো। আমরা 3 বান্ধবীরা মিলে ঠিক করেছিলাম রিউনিয়ন করব, ঘুরব আর একটু আনন্দ করব। তাই তো আজ বিকালবেলা প্ল্যান মতো একটি রেস্টুরেন্টে যাই। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন একটা 10 অথবা 12 বছরের ছোট্ট ছেলে দৌড়ে এলো আমার কাছে। এসে হাতে 3-4টে কিটক্যাট চকলেট, কয়েকটি ফুলসহ একটি চিরকুট হাতে দিয়ে বলল, একটা ভাইয়া এগুলো তোমাকে দিতে বলেছে। আর কিছু জিজ্ঞাসা করার আগে ছেলেটা দৌড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। ঘটনাটি এতই দ্রুত ঘটেছে, আমি কিছু করব অথবা বলবো তার সময়টুকুও পাই নাই। হাতে দেওয়া ফুলগুলো, চকলেটগুলো টেবিলে রেখে চিরকুটটা খুলব, তার আগেই কেউ ঝড়ের গতিতে আমার হাত থেকে চিরকুটটা ছিনিয়ে নিয়ে গেল। পিছনে তাকাতে চোখ বড় বড় হয়ে গেল। একটা ঢোক গিললাম, সাথে সাথেই মনেই মনে বলে উঠল, মোবাইল ফোনের যুগে চিরকুট পেয়ে যতটা না সারপ্রাইজ হয়েছি, তার চেয়ে বেশি সারপ্রাইজ হয়েছি আমার সদ্য পাওয়া চিরকুটটা এমপি আব্রাহাম ফারহাদ সমুদ্রের হাতে দেখে। ভয়ে কলিজা থরথর করে কাঁপছে আমার। এই সময় উনি এখানে কি করছে আল্লাহরে, এই যাত্রায় বাঁচিয়ে দাও, এই ব্যাটার সামনে আমি পড়তে চাই না। আমার বান্ধবীগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। আমি আয়াতুল ফারেন ঝিনুক, যাকে দেখে কলিজা কাঁপতেছে সে আমার চাচাতো ভাই আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ, সদ্য পাশকৃত সর্বোচ্চ ভোটের এমপি। উনি নাকি ইয়ং আইডল, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় টর্নেডো ঝড়, যাকে দেখলে আমার মাথা থেকে পা পর্যন্ত থরথর করে কাঁপে। যাই হোক, এ কথাটি কেন বলতেছি একটু পরে বুঝতে পারবেন। সমুদ্র ভাইয়া চিরকুটটা খুলে এক নজরে দেখল, তারপর আমার দিকে লাল টকটকা চোখ নিয়ে তাকালো। আমি তার চোখের দিকে তাকাতেই আমার মন ও মস্তিষ্কে একটা গানের কথা মনে পড়ে গেল। চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, সুযোগ পাইয়া সমুদ্র ভাইয়া মারব পিষে পিষে, চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। সমুদ্র ভাইয়া চিরকুটটা হাত দিয়ে পিষে রাগে রেস্টুরেন্টের কাঁচের টেবিলে জোরে একটা ঘুষি দিল। সাথে সাথে ঝনঝন করে কাঁচের টেবিলটা ভেঙে চুরমার হয়ে গেল। তার হাতে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো, কিন্তু তাও ওনার রাগ কমল না। উনি সামনে থাকা চেয়ারগুলোকে লাথি মারল, সেগুলো একটু দূরে সরে গিয়ে পড়ল। বলিষ্ঠ দেহের পুরুষটা মুহূর্তে রেস্টুরেন্টের একাংশ লণ্ডভণ্ড করে চলেছে। রেস্টুরেন্টে থাকা বাকি মানুষের শোরগোল পড়ে গেল। ম্যানেজারও কিছু স্টাফরা দৌড়ে এলো, কিন্তু তারা কাছে এগোনো সাহস আর পেল না। আমি যে কিছু বলবো, না হয় তাকে থামাবো, তার হলো না, কারণ এদিকে তাকে এই অগ্নিরূপে দেখে আমার শরীরও নড়ে না, আমার গলা দিয়ে আওয়াজও বের হয় না। পরক্ষণে সমুদ্র ভাইয়া হাত ধরে সবার সামনে টেনে রেস্টুরেন্ট থেকে আমাকে নিয়ে বের হয়ে গেল। হাতটা এত জোরে ধরেছে, আমাকে ছাড়লেই যেন আমি পালিয়ে যাব, অথচ এই হাতে রক্ত চুপসে পড়ছে। গাড়িতে চুপচাপি ছিলাম আর চোখে বারবার তাকাচ্ছি তার হাতের দিকে, কিন্তু কিছুতেই সাহস হচ্ছে না বলার, সমুদ্র ভাইয়া আপনার হাতের রক্ত বন্ধ করেন, গাড়িতে ফার্স্ট এইড বক্স আছে। মিনিট 5-এর মধ্যেই গাড়ি বাড়িতে এসে থামল। উনি গাড়ি থেকে নেমে আবারও আমার হাত ধরে টেনে বাড়ির ভেতরে নিয়ে গেল। এখনো হালকা রক্ত চুপসে পড়ছে। সন্ধ্যাবেলা সবাই বাড়িতে, ড্রয়িং রুমে এনে হাত ছেড়ে দিল। টিভিতে যে নিউজ দেখছিল বড় চাচা, খবরটি এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে, বাড়িতে খবরটি দেখে পরিবারের সদস্যরা আগে থেকে একত্র হয়েছে। সমুদ্র ভাইয়ার সাদা শার্টটা রক্তে লাল হয়ে গেছে, আমার হাতটাও। মা চাচিরা দেখে চিৎকার করে উঠল, দৌড়ে সমুদ্র ভাইয়ের কাছে এলো।
ছোট চাচ্চু দ্রুত ফার্স্ট এইড বক্স এনে সমুদ্র ভাইয়াকে ফার্স্ট এইড করে দিল। আমার মা আমার দিকে এগিয়ে এলো, বলল, আয়াত, তুই তো সমুদ্রের সাথে এলি, তুই কি এগুলো দেখিস নাই? তোর কি উচিত ছিল না সমুদ্রকে ফার্স্ট এইড করে দেওয়া? গাড়ি করেই তো এসেছিস, গাড়িতে তো ছিল, তাহলে তাছাড়া এরকম কি করে হলো? সবার মনোযোগের কেন্দ্র এখন আমি, সবাই আমার দিকে তাকিয়ে আছে, আর আমি আশেপাশে নীরব থমথমে পরিস্থিতি বোঝার চেষ্টা করতেছি। 4 বছর আগের কাহিনী যেন আবারও পুনরায় ঘটেছে, কিন্তু কাহিনী ভিন্ন। হঠাৎ করে সমুদ্র ভাইয়া বলল, মামনি, আমার মাকে। ঝিনুকে জিজ্ঞাসা করো, চিরকুটের ছেলেটিকে? কতদিনের পরিচয়? তোমার মেয়ে কি ভুলে গেছে সে আগে থেকেই বিবাহিত? আমার ভুরু যুগল কুঁচকে গেল। সমুদ্র ভাইয়ের দিকে তাকিয়ে চিৎকার করে বললাম, ওই বিয়ে আমি মানি না, আর আপনি আবারও আমার জীবনের উপর অধিকার খাটাচ্ছেন। এই বাড়িতে আমি আসলেই আপনি কিছু বলার আগে মা ঠাস করে থাপ্পড় মারল। আমি মায়ের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছি। মা বলল, সমুদ্র কি বলতেছে এগুলো বলতা? এই বাড়িতে আজ যে সকালে আসতে না আসতেই বিকেলে আবারও একই ডাক আর কাহিনী শুরু করছিস? তোকে মারার জন্য হাতটা বাড়াতেই বড় চাচি ধরল, মাকে থামালো। মনে আবারও আরেক দফা ঘৃণা জমল সমুদ্র ভাইয়ের দিকে। বললাম, তোমরা হয়তো সমুদ্র ভাইয়াকে তোমাদের সব কিছু মানতে পারো, কিন্তু আমি তাকে ঘৃণা করি। আমি খুব বেশি ঘৃণা করি। সে খুনি, আমার চোখে খুনি থাকবে। থাকবো না এ বাড়িতে। যে বাড়ি ছেড়েছি 4 বছর আগে, এখন ছাড়লেও ক্ষতি কি? আর কখনই আসবো না বলে এক হাত দিয়ে চোখের পানি মুছে দরজার দিকে পা বাড়াতে আচমকা কারো হ্যাঁচকা টানে আমি কারো বুকে বাহুদয়ের ওপর পড়লাম। মাথা উঁচু করে সমুদ্র ভাইয়াকে দেখলাম। সে ঠোঁটে বাঁকা হাসি দিয়ে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, একবারের ভুলের মাসুল 4 বছর ধরে গুনেছি। এবার ভুল আমার হোক আর তোমার মাসুল তোমাকে গুনতে হবে চুরি বউ। তাছাড়া এবার চুরি পাখি, তোমাকে রংমহলে আবদ্ধ হতেই হবে। তার কথা শুনে শরীরে শিহরণ খেয়ে উঠল। কান্না থেমে হা হয়ে তাকিয়ে আছি। মুহূর্তে হাতটা শক্ত করে ধরে টেনে নিয়ে গেল। আমি হাত ছাড়ানোর চেষ্টা বারবার করছি, কিন্তু কে শোনে কার কথা? আমার রুমের দরজা খুলে আমাকে ভিতরে দিয়ে দরজা বন্ধ করে দিল। ওপাশ থেকে বলল, আমার রংমহলে অনেক আগে থেকে আবদ্ধ তুই। তুই চাস না, আর না চাস, আমাতেই তোর শুরু, আমাতেই শেষ। বর্তমানে চোখ ভর্তি জল, রুমবন্দি আমি বিছানায় শুয়ে আছি আর ভাবছি, রাজনৈতিক রংমহল পরিবেশ আমার কখনোই পছন্দ না, অথচ আমার 14 গোষ্ঠী রাজনৈতিক রংমহলে আবদ্ধ। এই রাজনৈতিক সহিংসতা থেকে বাঁচতে আমি 4 বছর আগে চতুর্দর্শী বয়সে বাড়ি ছেড়ে নিজের নানুবাড়ি উঠেছিলাম। সেদিনও ঠিক একই ঘটনা ঘটেছিল, কিন্তু ভয়ঙ্কর। খুব কাছের কাউকে হারিয়ে আমি চঞ্চল থেকে চুপচাপ হয়েছি। তার দায়িত্বের সমস্ত কিছু আমার কাঁধে নিয়ে আমি না চাইতে অদৃশ্য এক বন্ধনে আবদ্ধ হয়েছি। হঠাৎ করে মোবাইলের টুং শব্দ ভেসে এলো। ফোনটা খাটের ওপর থেকে নিলাম। আমার বান্ধবী নীলার ফোন থেকে মেসেজ এলো, একটা ছবি এলো। আমি খুলতেই চমকে উঠলাম। রক্তে ভেজা একটা চিরকুট, আর এটাই তো সেই চিরকুট যাতে লেখা, সময়টা আমি পেয়ে গেছি, বেলা শুনছ, তুমি খুব সুন্দর। আজ 2 বছর ধরে তোমাকে দেখছি, আর পারছি না। একপাক্ষিক ভালোবাসা সত্যিই ভয়ঙ্কর। আমি তোমাকে ভালোবাসি, খুব শীঘ্রই আসছি আমি তোমার করে নিতে। ইতি, তোমার চেনা জানা একজন। খুব চিন্তিত হয়ে গেলাম। আমার বেরঙের জীবনে এ কোন পাগলের আমদানি, যাকে আমি জানি চিনি, সারা জীবন গার্লস কলেজে পড়লাম। কে এই ব্যক্তি? অদ্ভুত তো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ফজরের আজান শুনে ঘুম ভাঙল। ফ্রেশ হলাম, নামাজ আদায় করে নিলাম। 4 বছর পর বাবার আদেশে এই বাড়িতে কাল এসেছি, কিন্তু আমার মস্তিষ্কে আজও সে বিচরণ করে। তার কথা আবদার, আমাদের খুনসুটিগুলো আজও আমাকে টানে। বারান্দার দিকে এগিয়ে গেলাম। বারান্দায় দাঁড়িয়ে তার কবরখানা দেখা যায়। বড় কৃষ্ণচূড়া গাছের নিচে কি সুন্দর শুয়ে আছে। অথচ কৃষ্ণচূড়া থেকেও তার গোলাপ পছন্দ, কিন্তু আমার পছন্দের ফুল গাছই সে বাগান ভর্তি করে লাগিয়ে গিয়েছিল। বড় একটা নিঃশ্বাস নিলাম। হঠাৎ চোখ গেল
সমুদ্র ভাইয়ের দিকে। সকাল সকাল জগিং করতে বের হয়েছে। লোকটি সত্যি অদ্ভুত, চতুর। 32 বছর বয়সের এই পুরুষটি অনেক অ্যাট্রাকটিভ, হ্যান্ডসাম ও দেখতে 26-27 বছরের যুবকের মতো লাগে। এটা সত্যি যে আমার কিশোরী বয়সের প্রথম ক্রাশ উনি। মুহূর্তেই মনে বুদ্ধি চাপল, দ্রুত রুম থেকে বের হয়ে গেলাম। এই সকালবেলা মা সহ বড় চাচি, ছোট চাচি রান্নাঘরে সবকিছু সামাল দিচ্ছেন। আমাদের যৌথ পরিবার। দাদার কড়া আদেশ, শেখ বাড়ির নাম ক্ষুণ্ণ হবে এমন কিছু সে মোটেও মেনে নিবে না। যত বাধা বিপত্তি আসুক, যাই হোক না কেন সবাইকে একসাথেই থাকতে হবে। দাদা ছিলেন বড় রাজনীতিবিদ। তার জীবনের অনেক বছরই সে রাজনীতির রংমহলে আবদ্ধ ছিল। এই রাজনৈতিক সহিংসতা তার জীবন কেড়ে নিল। মরার আগেও তিনি বড় চাচাকে রাজনীতি না ছাড়ার আদেশ দিয়ে গেছেন। তাই তো সমুদ্র ভাইয়া আজ রাজধানীতে। তাছাড়া আমার দাদার দাদা একসময় জমিদার ছিলেন। পুরনো অনেক নিয়মের মাঝে আমাদের পরিবারের সবাইকে অনেক নিয়ম মেনে চলতে হয়, যা সত্যি অসহনীয় লাগে আমার কাছে। এই যে সকাল সকাল এত কাজের লোক থাকতেও কেন বাড়ির সব বউদের রান্নাঘরেই থাকতে হবে? অদ্ভুত নিয়ম। অথচ কাজের লোকেরা রান্না করতে পারত, আর বাড়ির বউরা এই সকালবেলা রেস্ট করত। কিন্তু না, এই বাড়ির করা আদেশ, নিয়ম, রান্নাঘরে কাজের লোক যাওয়া নিষেধ, আর বাড়ির বউ মেয়েদের রান্না করতেই হবে। আমি চুপচাপ রান্নাঘরে গিয়ে মাকে বললাম, আমাকে খাবার দাও, রাতে কিছু খাওয়া হয় নাই, আমার খুবই খিদা পেয়েছে। মা, আয়াত, আয়াতুল থেকে আয়াত, 4 বছর বাড়ি থেকে দূরে ছিলে, এই নয় যে তুমি বাড়ির নিয়মকানুন ভুলে যাবা। বাড়ির পুরুষরা আগে খাবার খেয়ে নিক, তারপর খেতে বসবা। বিরক্ত প্রকাশ করে সাবলীলভাবেই মাকে বললাম, মা দেখো, আমার এই অদ্ভুত নিয়মগুলো ভালো লাগে না। যদি খাবার দিতে ইচ্ছে হয় দাও, না হয় আমি বাইরে গিয়ে রাস্তার আশেপাশে হোটেল থেকে খেয়ে নেব। রাত থেকে পেটে ইঁদুর চুঁচু করছে। মা আমাকে কিছু বলবে তার আগে ছোট চাচি খাবারের প্লেট হাতে ধরিয়ে দিয়ে বলল, তুই এরকম কেন হয়ে গেলি আয়াত? রক্সটা গম্ভীর। কিছু না বলেই খাবার নিয়ে চুপচাপ টেবিলে খেতে বসলাম। বারান্দায় দাঁড়িয়ে ভাবছিলাম সমুদ্র ভাইয়াকে নিয়ে মা চাচিদের সাথে কথা বলবো, কিন্তু তাদের ব্যবহার, কথাবার্তার ধরন শুনে বুঝলাম তারা আমার সাথে কখনোই সায় দিবে না। তাই খাবারের টেবিলে বসে আমি বাবা চাচাদের জন্য অপেক্ষা করতেছি। আমার দাদার 3 ছেলে 1 মেয়ে, বড় চাচার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে আব্রাহাম ফারহাদ সমুদ্র ভাইয়া, ফারহান সাহিল ভাইয়া আর সাদিয়া আপু। সমুদ্র ভাইয়া বড়, সাহিল ভাইয়া মেজো, আর সাদিয়া আপু ছোট, আমার থেকে 3 বছরের বড়। আমার বাবা মেজো, তার ঘরে আমি আর আমার ভাইয়া। ছোট চাচার ঘরে 2 মেয়ে, নাদিয়া জামান যে দুনিয়াতে নেই, মুনতাহা আপু, আর 1 ছেলে নাজিম রায়হান। ফুপুর 1 ছেলে 1 মেয়ে, তানিশা আপু আর তিহান ভাইয়া। অদ্ভুত হলেও সত্যি আমি এই পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য। ছোট থেকে আমি খাবার খাওয়াতে অনেক ধীর স্থির। খাবার নিয়ে বসেছি, ঘড়ির কাঁটা মিলালে আধ ঘন্টা হয়ে যাবে। এরই মাঝে বাড়ির পুরুষরা খাবার খেতে এলো। আমাকে এখানে দেখে কেউ প্রতিক্রিয়া করলো না, কারণ এই পরিবারের সবাই জানে আমি নিয়ম ভাঙার কারিগর। সমুদ্র ভাইয়া তার সাথে চলে চেলাপেলাদের নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলেন, আর চোখে খাবার রেখে আমি তাকে আসছি। ঘামর্ত পুরুষটির দিকে আমার কাছে খুবই লোভনীয় খাবারের মতো লাগছে। সবাইকে হাতের আঙ্গুলি ইশারা দিয়ে কিছু বুঝিয়ে দিচ্ছে যেন এই রংমহলের রাজা সে। এক পর্যায়ে কথাবার্তা শেষ করে উঠে দাঁড়ালো। পাশে থাকা ছেলেরা সালাম জানিয়ে চলে গেল। সোফা থেকে তাওয়াল দিয়ে শরীরটা মুছতে মুছতে খাবার টেবিলে এসে আমার পাশের চেয়ারে বসলো। উনি বসতে আমি খাবারের প্লেট নিয়ে উঠে দাঁড়ালাম। 2 পা এগোতে মা চিল্লাতে লাগলো, বলল, এখনো খাবারের প্লেটে অর্ধেক খাবার থাকে কি করে? তোর অনেক খিদে পেয়েছে, ঘাটতেরামি করে এখনই খাবার খেতে বসলি? তুই না 1/2 ঘন্টা ধরে খাইতেছিস? খাবার তো প্লেটেই রয়ে গেছে, তুই কি কখনই পরিবর্তন হবি না? বললাম, আমার খাওয়া শেষ। কথাটা বলেই খাবারের প্লেটটা রান্নাঘরে রেখে এলাম। বাড়ির পুরুষরা সবাই এখানে আছে, তাই মা আর কথা বাড়ালো না। এখনই উত্তম সময় আমার কথাটা বলার। বড় চাচা বাবাকে উদ্দেশ্য করে বললাম, বড় চাচা, বাবা, এখানে তো সবাই আছেন, আমার আপনাদের কাছে কিছু বলার আছে।
আমি তো এইচএসসি পরীক্ষা দিয়েছি, আমি চাচ্ছিলাম আমার বাকি পড়াশোনাটা বাইরে শেষ করতে। তাছাড়া ভাইয়াও তো বাহিরেই পড়াশোনা করেছে, আমি না হয়। আমাকে কথাটা শেষ করতে না দিয়েই সমুদ্র ভাইয়া বলল, শাহিন আমার ভাই, এর সাথে নিজেকে তুলনা করিস না। আমি তোকে কোথাও যাওয়ার পারমিশন দেব না। তাছাড়া কয়েক মাস পর শাহিনও দেশে ফিরবে, তারপর হয়তো শাহিন অ্যাব্রোড নাও যেতে পারে। তুই যদি পড়তে চাস তাহলে দেশে থেকেই পড়তে হবে, ভালো করে এডমিশনের প্রিপারেশন নে, ঢাকাতেই চান্স পেতে হবে। আর যদি না পড়তে চাস আমার আপত্তি নেই, জমিয়ে সংসার করি চল। গাপিত্তি জ্বলে গেল, কি বেহায়া নির্লজ্জ পুরুষ কোথাকার, সব কথায় তার নাক গলাতেই হবে, বাড়ির সকল ডিসিশন তার কথাই হবে। নিজেকে শান্ত করে বললাম, সমুদ্র ভাইয়া আমার জীবনে আপনি আর নাক গলাইয়েন না, অধিকার খাটাইয়েন না। কে আপনি? আপনাকে? সমুদ্র ভাইয়া গম্ভীর গলায় বলল, ঝিনুক সবসময় তোর পাগলামি মেনে নেওয়ার মতো সুপুরুষ আমি নই। আমি যা বলবো সেটাতেই শুরু, সেটাতেই শেষ। তাছাড়া আমি তোর হাজব্যান্ড, তো তোর সকল কিছু। এবার তেলে বেগুনে সেতে উঠলাম, বললাম, আপনি আমার থেকে 14 বছরের বড় মিস্টার সমুদ্র শেখ। আমি কেন আপনার মতো বয়স্ক পুরুষকে স্বামী হিসেবে মেনে নেব? আপনাকে আমি স্বামী হিসেবে মানা তো দূরে থাক, আপনাকে তো আমি। বাবা গম্ভীর গলায় ডাক দিল, বলল, আয়াত কথা সামলিয়ে বলতে শেখো, বড় হয়েছে এখন। তাছাড়া তোমার মানা আর না মানা সত্যিটা পাল্টিয়ে যাবে না, তোমাকে এটা মেনে নিতে হবে। ক্ষিপ্ত চোখে সমুদ্র ভাইয়ের দিকে তাকালাম, সে মিটিমিটি হাসছে, যেন পাহাড় সমুদ্র সৈকত জয় করে এসেছে। এই সমুদ্র ভাইয়া সত্যি আমার জীবনের টর্নেডো ঝড়, সাইক্লোন ঝড়, নার্গিস ঝড়, মস্ত বড় একটা আপদ, ঘূর্ণিঝড়। নিজের চুল এখন নিজেরই ছিঁড়তে ইচ্ছে করতেছে। জীবনে এই ব্যাটার কারণে আমি মনে হয় ভেড়ার বালও ছিঁড়তে পারবো না, তাহার পারমিশন লাগবে। দপাদপ হেঁটে সিঁড়ির দিকে গেলাম, সেখানে থেমে গেলাম, বললাম, বাবা আমি এখন 18তে পা দিয়েছি, অষ্টাদশীর ঘড়ি পূর্ণ হয়ে গেছে। আমার জীবনের সিদ্ধান্ত আমি নিতে পারি, আমি সমুদ্র ভাইয়ের সাথে কখনো সংসার করব না। যাকে ভাইয়ার চোখে দেখি তাকে নিয়ে সংসার করতে পারবো না। আমি সমুদ্র শেখের থেকেও ভালো ইয়ং কাউকে ডিজার্ভ করি। কারো কোনো রিয়াকশন দেখার জন্য দাঁড়িয়ে থাকলাম না, তাড়াতাড়ি উপরে চলে গেলাম। সমুদ্র খাবার ছেড়ে উঠে দাঁড়াতেই খলিল শেখ, সমুদ্রের বাবা, এর ডাক পড়ল, বলল, সমুদ্র শান্ত হয়ে বসো, ঝিনুক এখনো ছোট, আর একটু সময় দাও। সমুদ্র বলল, বাবা অনেক হয়েছে, এবার থামো। ও নিজেই তো বলল ও নাকি বড় হয়েছে, অষ্টাদশী ঘড়ি পূর্ণ করেছে। আমার জিনিস এবার আমাকেই না হয় বুঝে নিতে দাও। ও সমুদ্রকে দেখেছে, তবে শান্ত ও নীরব সমুদ্রকে। সমুদ্র সৈকত যখন উত্তেজিত হয়ে যায় তখন ভয়াবহ দুর্বিষহ ডেকে আনে। আজ থেকে ওর জীবনে আমি সমুদ্রর অন্য রূপের আগমন ঘটবে। আশা করব তোমরা আমাদের মাঝে আসবে না। সমুদ্র যেন পরিবারের সদস্যদের মাঝে এক প্রকার নীরব থ্রেড দিয়ে গেল। সমুদ্র আর খাবার খেলো না, চুপচাপ সিঁড়ির দিকে পা বাড়ালো। রুমে এসে উড়াধুরা নাচতেছি, এখন একটা লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করতেছে। ইস, কতগুলো কথা শুনে এসেছি, নিজেকে শান্ত করলাম। যেদিন মুক্তি পাবো এই আবদ্ধ রংমহল থেকে সেদিন না হয় পার্টি করব। মনে মনে পৈশাচিক আনন্দ পাচ্ছি, হি হি হি, হু হু হু, হা হা হা। হঠাৎ করেই দরজা বন্ধ করার শব্দে চমকে উঠলাম। পিছনে তাকিয়ে দেখি জীবনের খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ দাঁড়িয়ে আছে। না, দরজা বন্ধ করে নাই, বরং দরজাটা খুলে হাসি মুখে ভেতরে এসেছে, চোখ ভরা তৃপ্তির ঢেকুর। আমিও খুশি হলাম, যাকে বলে মাত্রাধিক খুশি। দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম, বললাম, আল্লাহ আজকার মুখ দেখে উঠেছি, সাদিয়া আপু তুমি এখানে এই বাড়িতে এত সকালবেলা? সাদিয়া আপু হচ্ছে সমুদ্র ভাইয়ের বোন, আমার থেকে বয়সে সে 4.5 বছরের বড়। তার বিয়ে হয়েছে 4 বছর আগে। স্মৃতির পাতায় 4 বছর আগের সেই বছরটি বড্ডই ভয়ঙ্কর, কালো অতীত, কি নেই সে বছরটিতে। সাদিয়া আপু আমাকে মাত্রাতিরিক্ত ভালোবাসে। আদুরে গলায় বলল, আরে থাম থাম, এতগুলো প্রশ্ন একসাথে কেউ করে পাগলি? আগে বল কেমন আছিস? সেই যে আমার বিয়ের বছরই বাড়ি থেকে বের হলি, আর তো দেখা সাক্ষাৎ নেই রাজকুমারী, শুধু ফোনেই কথা বলা। খুশি হয়েছি
তুই সে ধাক্কাটা ভুলে এ বাড়িতে ফিরে এসেছিস। মুখটা পানসে করে বললাম, রাখো তো সে কথা, কখন এলে বলবে না তো? দুলাভাই কি এসেছে? তোমার সোনামণির কি অবস্থা? কোথায় সে? এক নজর দেখার জন্য মন ইতুপিতু করছে। সাদিয়া বলল, এলাম কিছুক্ষণ আগে, যখন আপনি সিঁড়িতে দাঁড়িয়ে কথার তীরে আমার ভাইকে আঘাত করেছিলেন। আপনি কি তাহাকে চিনেন না, জানেন না? আপনার কি তার গম্ভীরতা, পাগলামি, রাগী এক অদ্ভুত ব্যক্তিত্বের দিকের কথা শুনেন নাই? কেন ঘুমন্ত সিংহকে জীবন্ত করছেন আপনি পিসি? জেগে ওঠা, গর্জে ওঠা সিংহকে সামলাতে পারবেন তো পিসি? মুচকি হেসে চোখ দুটো নিভু নিভু করে বললাম, আমার সাথে একদম রসিকতা করবে না সাদিয়া আপু। আর সমুদ্র ভাইয়ের মতো এত পিসি পিসি করো কেন? সাদিয়া আপু মুখ চেপে হাসছে। আমি আর ছোট্ট আয়াতুল ফাড়িন ঝিনুক নেই, আমি বড় হয়ে গেছি। হতে পারে তোমার ভাইয়ের অনেক ফ্যান ফলোয়ার আছে, মেয়েরা এমন ইয়ং, হ্যান্ডসাম, পাওয়ারফুল, বুদ্ধিমান পুরুষের জন্য পাগল, কিন্তু আমি না। বুড়ো একটা পুরুষ আমার সুন্দর সুখী জীবনে টর্নেডো, সাইক্লোনের মতো ঘূর্ণিঝড় নিয়ে এসেছে। তোমার ভাইকে আমি মানি না, তাহার কথাও শুনতে চাই না, তার থেকে মুক্তি চাই। শরত এখান থেকে। আমি আলভি সাদিয়াপুর ছেলের কাছে যাই, দুলাভাইয়ের সাথে দেখা ও পরিচয় হয়ে আসি। ঝিনুক রুম থেকে বের হয়ে গেল। সাদিয়ার মুখে একটু কালো আধার দেখা গেল। দু চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস ছাড়ল। মনে মনে বলল, চঞ্চল মেয়েটি কি সত্যি পাল্টে গেছে? নীরব হয়ে গেছে নাকি রাগী হয়ে উঠেছে? সে যাই হোক না কেন, তোর মুক্তি নেই এই আবদ্ধ রংমহল থেকে, না মুক্তি নেই। রুম থেকে দৌড়ে তো বের হয়ে গেলাম আলভি বাবাটার খোঁজে। কে জানে সোনামণিটা কোথায় আছে। যদিও খুঁজে পাওয়াটা বেশি দুষ্কর হয়ে উঠবে না, কারণ বাড়িটিতে মানুষের সংখ্যাটা কমে গেছে। ছোট চাচার মেয়ে ও ছেলে দুজনেই শহরের বাইরে। মুনতাহা আপু সিলেট ওসমানী মেডিকেল কলেজে চান্স পেয়েছে, সেখানেই সে পড়াশোনা করছেন। আর নাজিম রায়হান ভাইয়া, সে একজন পুলিশ অফিসার। ভাইয়া আপাতত সিলেটেই ট্রান্সফার হয়েছে মুনতাহা আপুর জন্য। শেষ এ রইল ফারহান সাহিল ভাইয়া, যাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। জীবনে সমুদ্র ভাইয়াকে ক্ষমা করে দিলেও তাকে আমি কখনই ক্ষমা করতে পারবো না। তার প্রতি রয়েছে আমার এক বুক ভর্তি অভিশাপ। যাই হোক, এই বাড়িতে সব বড়রাই থাকে, তাই শুধুমাত্র কয়েকটা রুমই খোলা, বাকিগুলো বন্ধ থাকে। দুদিন পরপর কাজের লোকরা পরিষ্কার করে। আলভির কণ্ঠস্বর ভেসে আসছে। সে খুবই খুশি মনে হচ্ছে। তার হাসিয়া আর অস্পষ্ট মিষ্টি ভয়েস মাত্র 2 বছর জানান দিচ্ছে। সে প্রাণ খুলে হাসছে, খুবই আনন্দ পাচ্ছে। বাচ্চারা সচরাচর নানা বাড়িতে তাদের আনন্দের চাবি কাঠি খুঁজে পায়, আলভিও তা পেয়েছে হয়তো। এগুলো ভাবতে ভাবতে কখন যে কাঙ্ক্ষিত রুমটার সামনে চলে এলাম বুঝতে পারি নাই। ভালো করে তাকাতেই দেখে আমি সমুদ্র ভাইয়ের রুমের দরজার সামনে দাঁড়িয়ে। দরজাটা খোলাই রয়েছে। সমুদ্র ভাই রেডি হচ্ছে, আলভিকে কিছু বলছে, আলভি হাসতেছে। আর আলভি কিছুক্ষণ পরপর সমুদ্র ভাইকে জড়িয়ে ধরছে, ফাইলসহ প্রয়োজনীয় জিনিসগুলো এলোমেলো করে দিচ্ছে। সমুদ্র ভাইয়া বিভিন্ন বাহানায় আলভি থেকে সেগুলো নেওয়ার চেষ্টা করছে। সত্যি তো মানুষটা অদ্ভুত। মাঝে মাঝে আমি দোটানায় পড়ে যাই। তার সব কিছুই কোনো না কোনোভাবে চুমুকের মতো আমাকে টানে। শুধু আমি নই, তাহার কর্মকাণ্ড সত্যি এতটাই প্রশংসনীয়, যেটা ভালো থেকে মন্দ সব মানুষের মনে ধরবেই। ইভেন এমনও শুনেছি সমুদ্র ভাইয়ের শত্রুরাও তার কাজ, কর্মকাণ্ড, ব্যবহার, বুদ্ধিমত্তায় প্রশংসা করে। যাই হোক, আমি যে এখানে 2-3 মিনিট দাঁড়িয়ে আছি সেটা নিয়ে খেয়াল করে নাই। আমি এর ভেতরে গেলাম না, পিছিয়ে এসে পা দিতেই কারোর সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে গেছি। দেখি দুলাভাই দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে 32 পাটি দাঁত বের করে একটা হাসি দিল। একে তো ধাক্কা, তার উপর 32 পাটি দাঁত বের করে হাসি দেখে একটু অপ্রস্তুত হয়ে গেলাম, যদিও মুখে প্রকাশ করলাম না। নিজেকে সামলে বললাম, আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? শেষে আগের হাসিতে মাথায় হেলিয়ে বলল, ভালো ভালো। তুমি আয়াত না? আমার মেজো চাচা শ্বশুরের মেয়ে না? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক ইশারা দিলাম। আজব মানুষ তো, সালামের উত্তরও নিল না। সে চোখ দুটো বড় বড় করে অদ্ভুত দৃষ্টিতে তাকালো।
দৃষ্টিটা আমার দৃষ্টিকটু লাগলো। সে বলল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই মেয়ে কত বড় হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। তুমি তো আগেও সুন্দর ছিলে, তবে এখন দেখতে ওপর থেকে নিচে একবার তাকাচ্ছেন শরীরের দিক দিয়ে। আমি ওড়নাটা ঠিক আছে কিনা দেখলাম। এর মধ্যেই সে এগিয়ে এসে আমার মাথায় হাত দেওয়ার উদ্দেশ্যে হাত বাড়াতে আমি অপ্রস্তুত হয়ে চোখ বুজে ফেললাম। হঠাৎ করে কেউ আমাকে তার সাথে মিশিয়ে নিল। চেনা পারফিউমের ঘ্রাণ, সেই শীতল স্পর্শ। মুহূর্তের মধ্যে বুঝে উঠতে সক্ষম হলাম এটা সমুদ্র ভাইয়া। চোখগুলো খুলে উপরের দিকে তাকা দিয়ে দেখি উনি দাঁড়িয়ে আছে। এক হাতে আলভিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর এক হাতে তার বাহুডোরে আমাকে আবদ্ধ করে রেখেছে। সমুদ্র ভাইয়া আমার দিকে তাকে বলল, আলভিকে কোলে নে আর রুমে যা। আলভিকে আমার কোলে দিয়ে বলল, আলভির সাথে ফোনে ভিডিও কলে প্রায় কথা বলি, তাই সোনামণিটা আমাকে দেখে আমার কোলে ঝাঁপিয়ে পড়ল। দুলা ভাই, আরে শালা সাহেব, শালিকাকে কোথায় যেতে বলছেন? সেই বিয়ে বাড়িতে ছোট্ট থাকতে দেখেছিলাম, এখন তো যে সুন্দরী হয়েছে, অপ্সরাকেও হার মানাবে। আর কিছু বলার আগে সমুদ্র ভাই আমার দিকে সেই বিখ্যাত চোখ লাল করা দৃষ্টিতে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, তুই যাস না কেন এখান থেকে, যা। একটু চিল্লিয়ে আমি চুপচাপ আলভিকে নিয়ে স্থানটি ত্যাগ করলাম। তারপর আর দুলা ভাই ও সমুদ্র ভাইয়ের কথোপকথন শুনতে পারলাম না। অন্যদিকে সমুদ্র খুবই রেগে আছে। নিজের বোনের স্বামীর চরিত্রে যে একটু উপর নিচ আছে সে জানে, তবে আজ তার সামনেই যে এরকম করবে জানা ছিল না। সে কখনই বোনকে এরকম একটা পরিবার এবং ছেলের সাথে বিয়ে দিত না। তবে সমুদ্রের দাদা মুজিবুর শেখের সাথে রমিজ শিকদারের বন্ধুত্ব ছিল বেশ গভীর। বন্ধুত্বের গভীর মায়ায় মুজিবুর শেখ শিকদারকে কথা দিয়েছিল এই বংশের মেয়ে তাদের বাড়ির বউ হতেই হবে। তাই তো না চাইতো মুরব্বীদের ওয়াদা দেওয়ার বলি হয়েছে সাদিয়া। বিজনেস দুনিয়ায় শিকদারের যেমন আলাদা নাম আছে, ঠিক তেমনি নামও আছে, দাপট আছে রাজনৈতিক রংমহলে। তাই তো খলিল শেখ সমুদ্রের বাবা বিনা বাক্যে মেকে দিতে রাজি হয়ে গিয়েছিল। এসব কিছু সমুদ্র সাদিয়ার বিয়ের পরে জেনেছে। পরিবারের বংশের সম্মান বাঁচাতে কথা রাখতে সে চুপচাপ আছে, আর তার চুপচাপ মেনে নেওয়ার মাসুল গুনছে সাদিয়া। সমুদ্র নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, ছোট বোনের জামাই আপনি, এখনো সময় আছে, এই লেবাসটা পাল্টান। আমি সবসময় এড়িয়ে যাব না, তাছাড়া ও আপনার শালী না, ভাবিও লাগে। আমার বিবাহিত স্ত্রী, যথেষ্ট দূরে থাকবেন। নিশ্চয়ই জানেন সমুদ্রের নজর চিলের থেকেও ভয়ঙ্কর। শ্বশুরবাড়িতে এসেছেন, শ্বশুর শাশুড়ির ভোজন বিলাস করেন, শুধুই পচা শামুকে পা কাটবেন না। সমুদ্র দবাদব মিলন শিকদার সাদিয়ার জামাইকে অতিক্রম করে চলে গেল। মিলন শিকদার ক্ষোভ ভরা চোখ নিয়ে তাকে রইল, একটা বাঁকা হাসি দিয়ে নিজের চুলগুলো পেছনে ঠেলে দিল। মনে মনে সমুদ্র ভাইয়াকে আজ অসংখ্যবার ধন্যবাদ জানিয়েছি। উনি অপ্রস্তুত সময়ে আমাকে রক্ষা করেছেন। তবে ধমক না দিলেও পারতেন, শুধু শুধু রাগ দেখালেন। ভালো করে বললে কি হতো, যেন দোষ করেছি, দোষ না করলে আমি দোষী থাকবই সারা জীবন তার চোখে। মনে মনে ভেংসি কাটলাম। সারাটা দিন ভালোই গেল। সাদিয়া আপুর জামাই সকালেই চলে গেছে, কি যেন মিটিং আছে। সমুদ্র ভাইয়াও আজ দুপুরে ফেরে নাই, সেও ব্যস্ত। বাবা চাচারও ব্যস্ত বিজনেস নিয়ে। সন্ধ্যা হতেই এই রংমহলে যেমন পুরুষদের বিস্তার চলে, ঠিক তেমনই দিন হলেই শেখ রংমহলে মহিলারাই রাজ করে। কেটে গেল 2 দিন। আজ বিকেলে সাদিয়া আপুও চলে গেছে। মনটা বড্ড খারাপ লাগছে। আলভি বাবাটার কথা বারবার মনে পড়ছে। মেয়েদের সাথে তার শ্বশুর বাড়ি, এ যেন এক অদ্ভুত সম্পর্কের মধুরতা, যেখানে মেয়েরা বিয়ে হলে শ্বশুর বাড়ির হয়ে যায়, বাবার বাড়ির নামমাত্র মেহমান হয়ে যায়। বড় একটা নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বললাম, বাবার বাড়িতে জন্ম যাহার, শ্বশুর বাড়িতে শেষ। সন্ধ্যা হয়েছে সেই কবেই, মনে হচ্ছে সময় পেরিয়েছে বহু আগে। এক লগ্ন অতিক্রম করে ফেলেছি। এখনো ছাদের উপরে দোলনাটায় বসে আছি, দোল খাচ্ছি, আর জীবনের হিসাব মিলাতে ব্যস্ত আমি। হঠাৎ কারোর আগমনের শব্দে একটু ধরফড়িয়ে উঠলাম। বুকে এক দফা থুতু দিয়ে পিছন ফিরে তাকে দেখি সমুদ্র ভাইয়া দুহাত বুকের ওপর ভাঁজ করে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে।
খুব সুন্দর লাগছে তাকে, যেন এই ভঙ্গিটা শুধু তাকেই মানায়। মুখে একটু ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে, তবুও সৌন্দর্যের অন্য এক মাধুর্যতা তাহার চেহারায় ফুটে উঠেছে। সমুদ্র ভাইয়া বলল, কিরে এভাবে তাকিয়ে আসছিস কেন? যেভাবে দোলনায় বসে দোল খাচ্ছিস, আবার বড় বড় চোখ করে তাকিয়ে আসছিস। সন্ধ্যাবেলা ভূত পিশাচে ধরল নাকি? তা আমি আশা করি না তোকে ভূত পিশাচে ধরবে, কারণ তুই নিজেই তো একটা পেতনি। তাছাড়া আমি ভূত পিশাচ পেতনি সব ধরনের ভীমরেতি ছাড়াতে পারি, ছাড়িয়ে দেব নাকি রে? এমন কথা শুনলে কোনো মেয়ে ঠিকঠাক মতো বসে থাকতে পারে কি? আমার জানা নেই। আমি বসে থাকতে পারলাম না, দোলনা থেকে দাঁড়িয়ে পড়লাম। মুহূর্তে তরতরিয়ে রাগটা 440 ভোল্টেজে বেড়ে গেল। জোরে জোরে চিলিয়ে বললাম, শালা করল্লার বাচ্চা, মুখ খুললেই তিতা কথা বের হয়। বড় চাচি কি আপনার মুখে জন্মের সময় মধু দেয় নেই? আপনি পেতনি, আপনার 14 গোষ্ঠী পেতনি। না না, পেতনি তো মেয়েদের বলে, আপনি পেতনা। তাহলে 14 গোষ্ঠীও পেতনা, পিশাচ, রাক্ষস, ঘূর্ণিঝড়, মহাসেন। সাথে সাথে 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলাম। হায় হায়, কি বলে ফেললাম! ধ্যাত, খুব রেগে তো কথাগুলো বলে ফেললাম, তবে এর পরিণতি তো হিসেব করি নাই। কোথায় ভাবছিলাম এই সমুদ্র ভাইয়াকে আমি এড়িয়ে চলবো, এখন তো কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করে ফেলেছি। এর মধ্যেই সমুদ্র ভাইয়া আমার দিকে এগিয়ে এলো। উনি এগোতে আমি এক কদম পিছিয়ে গেলাম। হঠাৎ আমার মনকে মস্তিষ্ক সাহস দিচ্ছে, ভয় পেতে নেই ঝিনুক, ভয়কে জয় করতে হয়। শোন রে, শুনছ? কিন্তু বিপরীতে মন মস্তিষ্কে জানান দিচ্ছে, একলা ছাদে বাঘের সামনে ছোট্ট একটি ছাগল ছানা, আহা কি ভয়ঙ্কর দৃশ্য। এরই মধ্যে উনি আমার খুবই কাছাকাছি এসে দাঁড়িয়েছেন। হয়তো আমাদের মাঝে 1 হাত ফাঁকা আছে, অথবা তার চেয়েও কম। সমুদ্র তারপর বলল, কি যেন বলছিলি? আমি একটু বয়রা টাইপের মানুষ, বেশি জোরে কথা বললে কানে কম শুনি। তুই হিসাব কষতে ভুল করেছিস মেয়ে, আমার 14 গোষ্ঠীর তুই একজন। কিন্তু শোন মেয়ে, তুই কি একটু আস্তে আস্তে রয়েস হয়ে আমাকে বলবি? কি যেন ঘূর্ণিঝড় মহাসেন বলেছিলি? একটু ভয়ে কাছুমাছু হয়ে গেলাম। কিছু না বললেও আর চোখে তাকিয়ে মুখটা ভেঙছে দিলাম। সব জেনে শুনে ঢং করছে ব্যাটা শয়তান, তবে ভালোই বুদ্ধিমান। দারুণ হিসাব কষেছেন তো। সত্যি তো আমিও তার গোষ্ঠীর একজন। এই সত্যিটা পশ্চিম কাল উল্টে গেলেও সত্যি থাকবে। তার মানে ঘুরে ফিরে আমি প্রমাণ করলাম আমি পেতনি। ভাবা যায় কত বড় প্যাচ ধরেছে ব্যাটা। যাকে এখন হেরে গেলে চলবে না। হঠাৎ করে সমুদ্র ভাইয়া হো হো করে হেসে উঠল। ওনার হাসিতে আমি 2 ভুরু কুঁচকে তার দিকে তাকালাম। সমুদ্র বলল, এই পিসি শোন, কি এমন চিন্তা করছিস? তোর মাথায় বুদ্ধি নেই? গোবর গোবর, যেখানে গোবরে পদ্ম ফুল ফোটা তো দূরের কথা, জঙ্গলি ফুলও ফুটবে না। শোন, তার চেয়ে বরং এটা বল, তুই আমার সন্নিকটে আসলেই ভেজা বিড়ালিনী হয়ে যাস কেন? ভয় পাস নাকি আমারে? তুই নাকি আমাকে ভয় পাস না, কিন্তু পিচ্ছি মানুষ তো পিচ্ছি। আবারও হো হো করে হেসে উঠল। তার হাসি দেখে এবার সত্যি আমার গা পিত্তি জ্বলে উঠল। সাহস নিয়ে বলেই ফেললাম, আমাকে মোটে পিচ্ছি ডাকবেন না মিস্টার সমুদ্র শেখ। নিজের দিকে তাকান বুইড়া বেটা, বয়সের ভারে সবকিছুই শেষের পথে। সমুদ্র ভাইয়া হাসি থামিয়ে বলল, দেখো মে, আমি মোটেও বুইড়া না, বয়স মাত্র 32। এটা ছেলেদের জন্য পারফেক্ট বয়স, বিয়ে করে বাচ্চার বাপ হওয়ার। তাছাড়া আমাকে দেখে হাজারো মেয়েরা ফিদা হয়ে যায়, ক্রাশ খায়। কত মেয়ের রাতের ঘুম না হওয়ার কারণেই এমপি আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ, আর তুই আমাকে বুইড়া বেটা বলস? সাহস তো কম নয় তোর। চোখগুলো বড় বড় করে ভুরু যুগল নাচিয়ে মাঝে হাত দিয়ে মুখটা ভেঙছে বললাম, আসছে বুড়ো শালিক একটা। জানেন তো, পাকা বাঁশ ঠাস ঠাস করে বেশি। সমুদ্র ভাইয়া হঠাৎ আমার দিকে ঝুঁকে পড়ল। এবার সত্যি ভয়ে চোখ দুটো বন্ধ করে ফেললাম। ঘাড়ে গরম নিঃশ্বাস পড়ছে, যা মুহূর্তের মধ্যে আমাকে কাঁপিয়ে তুলছে। এর মধ্যেই সে ফিসফিস করে বলল, শোনো পিচ্ছি মেয়ে, একবার গভীরতায় হারিয়ে দেখো। আমার মধ্যে যৌবনের রস টস টস করছে। কাঁচা বাঁশে যা পাবা না, তাহা পাকা বাঁশ অর্থাৎ আমাতে পেয়ে নিজেকে ধন্য মনে করবা। চলো একটু পরীক্ষা করি দুজনে। কথাটা শুনেই 2 কদম পিছিয়ে গেলাম। কি সাংঘাতিক পুরুষ মানুষ, সম্পূর্ণ নির্লজ্জ বেহায়া,
লাগামহীন মুখ তার, ঠোঁটে দুষ্ট হাসি। মুহূর্তে লজ্জায় পড়ে গেলাম। তার কি একটুও ঠোঁটে বাঁধে না এরকম বেশরম কথা বলতে? সমুদ্র বলল, এ কি, তুই যে দেখি লাল চেরি ফুলের মতো, আর গাল দুটো পাকা টমেটোর মতো করে রেখেছিস কেন? হয়েছে কি, চুরি বউ? প্রেম টেম পেয়েছে নাকি? চল রোমান্স করি, আমার আপত্তি নেই। তোর এমন বেহাল দশা দেখে আমার তোকে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। চোখ দুটো বড় বড় হয়ে গেল। 2 হাত কানে ধরে রাখলাম, তবু মনে হচ্ছে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। কথাগুলো মন সহ মস্তিষ্কের নিউরনের রন্ধ্রে রন্ধ্রে তীরন্দাজ করছে। কি করবে ভেবে না পেয়ে, সামনে ফাঁকা পেয়ে আস্তাগফিরুল্লাহ বলেই দিলাম এক দৌড়। কোনো মতে এক প্রকার পালালাম। সমুদ্র ভাইয়ের চোখের আড়াল হতে বড় বড় দম নিচ্ছি। কি আজব লোক রে বাবা, মুহূর্তেই গন্ডগোল। ইস, কথাগুলো কানে বাজছে এখনো, মস্তিষ্কে জট পাকাচ্ছে। মনেই মন তাকে খেতাব দিলাম মিস্টার নির্লজ্জ। এদিকে সমুদ্র তার চুরি বউয়ের কাণ্ড দেখে মুসকে মুসকে হাসছে। তার রংমহলের চুরি বউ সবাইকে সিল্লিয়ে সিল্লিয়ে বলে বেড়ায়, অষ্টাদশী গণ্ডি পেরিয়েছে, বড় হয়ে গেছে, অথচ কাণ্ডগুলো দেখো। ঘণ্টাখানেক পর রুম থেকে বের হয়েছি। এদিক সেদিক তাকাচ্ছি আর হাঁটছি, কারণ আজ আর সমুদ্র ভাইয়ের সামনে পড়ার ইচ্ছে নেই। ইস, কি লজ্জা, কি লজ্জা! এরকম সাংঘাতিক পুরুষ মানুষের থেকে দূরে দূরে থাকাটাই বেটার, বুদ্ধিমানের কাজ। আমি রাতের খাবার খেতে বসলাম। অবশেষে জানলাম সমুদ্র ভাইয়া বাসায় নেই। সন্ধ্যায় কি যেন জরুরি কাজের জন্য বাসায় এসেছিল। কাজ শেষে সন্ধ্যার নাস্তা খেয়ে আবারও চলে গেছে। রাতের খাবার খেয়ে রুমের দিকে হাঁটলাম, কিন্তু হঠাৎ পা দুটো বাবার রুমের সামনে থেমে গেল। পরিচিত কণ্ঠস্বর শোনা যাচ্ছে। বাবা রুমে উকি দিলাম। বাবা বেডে শুয়ে শুয়ে টিভি নিউজ দেখছে। আমি ধীরে ধীরে রুমের ভিতরে ঢুকলাম। বাবা আমাকে দেখে একটা স্নিগ্ধ হেসে তার পাশের চেয়ারে বসার জন্য ইশারা দিল। আমি বাবার পাশে গিয়ে বসলাম। টিভিতে তাকাতেই চমকে উঠলাম, কারণ টিভিতে সমুদ্র ভাইয়ের লাইভ টক শো চলছে, যেখানে তাকে এটা জিজ্ঞেস করা হচ্ছে। উনিও বিজ্ঞ মানুষের মতো সবকিছু সুন্দরভাবে উত্তর দিচ্ছেন। কি সুন্দর! সবকিছু এত সুন্দর করে যে তিনি হ্যান্ডেল করতে জানেন, সত্যি আমাকে মুগ্ধ করলো। এক পর্যায়ে ভাষ্যকারের এক প্রশ্নে আমি বিদ্যুতের ঝটকা খেলাম। হেলে দুলে বিছানায় ঠিক করার মতো বসলাম। ভাষ্যকর: মিস্টার আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ, নামের মতোই আপনার কেরিয়ার উজ্জ্বল। বলা হয়ে থাকে না, বরং সত্যি ইয়ং জেনারেশনের মাঝে আপনি আইডল। আপনার কাজকর্মে জনগণ মুগ্ধ, ইয়ং জেনারেশন তা ফলো করে। তবে আমার সহ জনগণের একটি প্রশ্ন নেট দুনে উত্তাল। 2 দিন আগে একটা ভিডিও নিউজ ফিডে বারবার দেখাচ্ছিল। 30 সেকেন্ডের একটি ভিডিওতে আপনার রক্ত ভরা হাত একটি মেয়ের হাত ধরে রেখেছে, আর আপনি সহ মেয়েটি গাড়িতে উঠছেন। তাছাড়া ও নিউজ হেডলাইনে ছিল, ইয়ং জেনারেশনের আইডল এমপি আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ শহরের নামকরা রেস্টুরেন্টে নিজেকে কন্ট্রোল হারিয়ে ভাঙচুর করেছে। তার সঙ্গে এক সুন্দরী রমণীকেও দেখা গেছে। আমার প্রশ্ন, রেস্টুরেন্টে কি হয়েছিল মেয়েটিকে? আপনার হাতে রক্ত কার ছিল? তাছাড়া আপনার মতো এমন একজন নেতা যদি পাবলিক প্লেসে কন্ট্রোল হারিয়ে ফেলেন, তাহলে সাধারণ মানুষের মধ্যে? সমুদ্র ভাইয়া তাকে হাতের ইশারায় থামতে বললেন। ঠোঁটে মুচকি হাসি রেখে শীতল চোখে তার দিকে তাকিয়ে আছেন। ক্যামেরাম্যানও ফোকাসটা সমুদ্র ভাইয়ের দিকে করে রেখেছে। এমন অবস্থায় কিভাবে সে এত শান্ত আছেন? আমি উত্তেজিত হয়ে পড়লাম। সমুদ্র ভাই এটা সামাল দিবে কি করে? আমি মোবাইল দেখেছি। ঘটনাটা নেট দুনে কত রঙে রং ছড়িয়েছে। কেউ কেউ তো নেগেটিভ কথা বলেছে। আমাদের ঘরেও এগুলো নিয়ে বাবা চাচারা কথা বলছিল, কিন্তু সমুদ্র ভাইয়া নীরব দর্শকের ভূমিকা অভিনয় করেছেন, যেন কিছুই হয় নাই, নিতান্তই দুধ ভাতের ন্যায়। আমি বাবার দিকে তাকালাম। বাবা এক ধ্যানে তাকিয়ে আছে, মুখে কোনো চিন্তা নেই, যেন এমন কিছুই হয় নাই। সমুদ্র ভাইয়ের জন্য এগুলো দুধ ভাত, খুব গভীর মনোযোগ। সমুদ্র ভাইয়া কি বলবে এটা শোনার জন্যই যেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন। আমি আবারও টিভির দিকে চোখ রাখলাম। মাথায় হাজারো কথার বুলি ঘুরছে। আমি জানি সমুদ্র ভাইয়া বিচক্ষণ, বুদ্ধিমান। আমিও দেখেছি এমন কত টকশোতে তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করলেও সে দারুণভাবে সব হ্যান্ডেল করেছে।
কিন্তু এবারের ঘটনাটি ভিন্ন, কাহিনীতে ভিন্ন প্রেক্ষাপট, যেখানে এক টুকরো ছোট্ট একটি ভিডিওতে মানুষের ইতিবাচক নেতিবাচক মন্তব্য জড়িয়ে আছে। সেখানে এই টপিকটা সামাল দেয়া দাঁতে দাঁত চেপে পাহাড়, সমুদ্র সৈকত, নানা আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সমান। ভিডিওটি 30 সেকেন্ডের কম সময়ে, যেখানে সমুদ্র ভাই একটা মেয়েকে মানে আমাকে রেস্টুরেন্ট থেকে টেনে গাড়িতে উঠাচ্ছে, আর তার হাত ভর্তি রক্ত, গাড়িটি শো শো করে ঝড়ের গতিতে চলে যাচ্ছে। যদিও ভিডিওটিতে আমার চেহারা দেখা যায় নাই, আর রেস্টুরেন্টের ভেতরের কাহিনী কেউ ভিডিও করতে পারে নাই, তবুও এখানে তো আমিও জড়িয়ে আছি। সমুদ্র ভাইয়াকে আমাকে নিয়ে কথা বলবে, আমি কি সেই টকশো রংমহলে জড়িয়ে যাব? টানটান উত্তেজনা, মনে হচ্ছে টকশোটি শুধুমাত্র আমরাই দেখছি না, সারা দেশের মানুষ দেখছে। সমুদ্র ভাইয়ের পক্ষে ইতিবাচক কথার মানুষগুলো দেখছে, নেতিবাচক কথার মানুষগুলো দেখছে। যদিও এটা আমার অনুমান মাত্র, যাই হোক, বুক দুরু দুরু করছে, টিভির দিকে মন দিলাম। ভাষ্যকর বলল, আপনি হাত দিয়ে থামিয়ে দিলে হবে না এমপি সাহেব, সত্য কখনো আড়ালে থাকে না। সমুদ্র ভাইয়া বলল, হাসালেন আপনারা, আজকালকার সাংবাদিকরা নিউজ খুঁজে পায় না। নিউজ চ্যানেলের টিআরপি বাড়াতে ব্যবসা বড় বড় ব্যক্তিদের পান থেকে চুন খসলে সেটাকে ক থেকে কলিকতা করে নিজে ছড়িয়ে বেড়ান বা নিউজ ছড়িয়ে বেড়ান, আমার বেলায় ব্যতিক্রম হবে কি করে? আবার সত্য কখনো আড়ালে থাকে না, এই রকমের জ্ঞান দিচ্ছেন। ভাষ্যকরের মুখ থমথমে, বোঝা মুশকিল সে কি অপমান বোধ করছে কি না। হয়তো করছে, তবু মুখে একটা হাসি নিয়ে সমুদ্র ভাইয়াকে তাড়া দিতে লাগলো। বলল, এমপি সাহেব, এসব কথা বলে মেন টপিক এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমরা কিন্তু দমে থাকবার পাত্র নই। সমুদ্র ভাই বললেন, হাসালেন আপনিও। এখানে যে আমাকে আপনার রাজনৈতিক রংমহলের জন্য ইনভাইট করেননি তা আমি জানি, যাই হোক, এমনি এমনি তো আর এই বয়সে এমপি হই নাই। এই টপিকটাকে ভাইরাসের মতো নেট দুনিয়ায় ছড়িয়েছেন, কত রঙের হেডলাইন প্রকাশ করেছেন, জনগণ তো উত্তেজিত হবেই। আজকের টপিকসে তা যে উঠাবেন না সেটা কি করে হয়? তাই মেন টপিক এড়িয়ে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। তা আপনাকে কয়েকটি প্রশ্ন আমিও করি, এর মধ্যে উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, আপনি ভাষ্যকর, আমি এমপি, কেউ এই অফিসের বস, কেউ হয়তো মালিক, তাই না? তা এই খেতাব কি 24-7 ঘন্টায় পিঠে বহাল করে চলেন, নাকি সাধারণ জীবনযাপনও করেন? কি করেন না? ভাষ্যকর বলল, অবশ্যই করি, কিন্তু আরে দাঁড়ান, কথা শেষ করতে দেন। আমিও এমপি খেতাব ছেড়ে সাধারণ জীবনযাপন করি, আমারও নিজস্ব পার্সোনাল জীবন আছে। বড্ড সংসারী টাইপের মানুষ আমি। পার্সোনাল জীবন আর রাজনৈতিক জীবন একত্র করা আমার পছন্দ নয়। এখন প্রশ্ন হচ্ছে, আমার কাজের সাথে পার্সোনাল জীবন কেন যুক্ত করছেন? ভিডিওটিতে নারীটিকে বারবার বলেই যাচ্ছেন। আপনাদের ভাব দেখে, নমুনা দেখে মনে হচ্ছে এমপি হলে সারা জীবন একলাই থাকতে হয়, বিয়ে শাদী বাদ দিয়ে বৈরাগী ভবঘুরে জীবন নির্বাহ করতে হয়। ভাষ্যকর বলল, তা তো বলি নাই, কিন্তু রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় আপনার হাতে রক্ত। সমুদ্র ভাই একটু রেগে গেল, গম্ভীর গলায় বলল, রেস্টুরেন্টের মালিক সহ স্টাফরা বলেছে সমুদ্র রেস্টুরেন্টে খুন করে এসেছে, নাকি এটা বলেছে সমুদ্র শেখ মেয়ের সাথে অবৈধ কিছু করার সময় ধরা পড়েছে? ভাষ্যকর বলল, না, এগুলো কি বলছেন? আপনি রেগে যাচ্ছেন কেন? আপনাদের মতো কিছু সাংবাদিকদের কারণে আজ সাংবাদিক পেশাটার মান ইজ্জত ক্ষুণ্ণ হচ্ছে। কি দরকার ছিল এরকম একটা আধা সত্যি ভিডিও তৈরি করার, একটা মেয়েকে নিয়ে লেখার? আমি তো আপনাদের ইনভাইট জানাই নাই, তাহলে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে নিউজ করেন কেন? আপনি এখন বেশি বলছেন সমুদ্র শেখ। রাস্তাঘাটে কি হচ্ছে না হচ্ছে এগুলো তোলা, নিউজ করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা যদি এগুলো না করি তাহলে জনগণের কাছে পৌঁছাবে কি করে? নিউজ করতে মানা করেছে কে? আমার সাথে থাকা মেয়েটা তো আমার বোনও হতে পারে, মা খালা হতে পারে, আমার আত্মীয়ের কেউ হতে পারে। ভাগ্যবশত মেয়েটিকে স্পষ্ট দেখা গেছে, না হয় মেয়েটির রাতের ঘুমও। ভাগ্যবশত মেয়েটিকে অস্পষ্ট দেখা গেছে, না হয় মেয়েটির রাতের ঘুমও তো আপনারা হারাম করে ফেলতেন। নেট দুনিয়া দেখেছেন আপনাদের অপ্রাসঙ্গিক বিষয় কত বড় আকার ধারণ করেছে। মূলত আপনারাই দেশের বড় বড় স্থানে ভুল নিউজ রটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে ওস্তাদ। আপনারা যাতে মাতাল তালে ঠিক।
টাইপের সাংবাদিক আপনারা? কোনো সেলিব্রিটি কি হলো, কয়টা বাচ্চা হলো, কোন রাস্তা দিয়ে হাইটে গেল, কোথায় আসার খেলো, কোন ছেলের হাতে কোন মেয়ে ধরলো, এগুলো নিউজ না করে দেশকে কিভাবে ইয়ং জেনারেশনের মাঝে ফুটিয়ে তোলা যায়, ভালোবাসা যায়, এগুলো ভালো ভালো দিকগুলো নিউজ করেন। চ্যানেলের জনপ্রিয়তা এমনিতে উঁচু উঠবে, আর রাস্তায় পাবলিকদের গালি খেতে হবে না। সাংবাদিক পেশাটার মান ইজ্জত ক্ষুণ্ণ হবে না। মিনিট 5 ভাষ্যকর আর সমুদ্র ভাইয়ের কথোপকথন চলল, তবে টপিক ভিন্ন। ভাষ্যকরের মুখ দেখে আমার হাসি পাচ্ছে। পেশাটা ভালোই রপ্ত হয়েছে। এই জার্নালিজম পেশাটা বড্ড বেশি প্রিয় আমার। আমিও সাংবাদিক হতে চাই, দেশ বিদেশের ভালো ভালো নিউজ জনগণের কাছে ছড়িয়ে দিতে চাই। বাবার দিকে তাকালাম, যেন মহাযুদ্ধ শেষে সে বিজয় হয়েছেন। মুখে হাসি ফুটে উঠেছে। বলল, এই না হলে শেখ বংশের ছেলে, সমুদ্র শেখ বলে কথা, যাহার এক ঢেউতেই সবকিছু লণ্ডভণ্ড। হো হো করে উচ্চস্বরে হেসে উঠল। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। বাবার আনন্দ দেখে ভালো লাগলো। তার সমুদ্র ভাইয়ের উপরে অনেক গর্ববোধ হচ্ছে। আমি যে কত বড় বিপদ থেকে উদ্ধার পেয়েছি আল্লাহ ভালো জানেন। যাই হোক, এখানে এসেছিলাম কেন? এই যা, এত কিছুর মাঝে তো সব ভুলে গেলাম। হঠাৎ মনে পড়ল বাবাকে কিছু বলার ছিল আমার। বাবার আনন্দের মুহূর্তে আমাকে বলতে হবে। আদুরে গলায় বাবাকে ডাকলাম। বাবা আমার দিকে মনোযোগ দিল। বললাম, বাবা, ও বাবা, তোমাকে আমার কিছু বলার আছে। সময় তো পাই না তোমার সাথে কথা বলার। বাবা বলল, বলে ফেলো, আমি শুনছি। বাবা, এখানে আমার পড়াশোনা হচ্ছে না, সামনে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। আমার খুব ইচ্ছে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগটা দেশের সবচেয়ে বড় সেরা স্থানে রয়েছে। সমুদ্র ভাইয়া তো দেশের বাইরে পড়তে জিতে দিবে না, তোমরাও রাজি হলে না, তাই আমি চাচ্ছিলাম নানু বাড়ি ফিরে যেতে। বাবা বলল, এখানে তোর কি সমস্যা? তাছাড়া এমন নয় যে তোর নানু বাড়ি অন্য শহরে, বরং আমাদের বাড়ি থেকে যেতে, গাড়ি করে যেতে 20 থেকে 25 মিনিটের রাস্তা। তাছাড়া সমুদ্র, বাবা, আমি আর মারিয়া মামাতো বোন একসাথে পড়ি। ওখান থেকে কোচিং সহ প্রাইভেট পড়ার সুযোগ ভালো। তুমি তো জানো আমাদের রংমহলের বাইরের মানুষ এলাও না, তাহলে সারাক্ষণ সমুদ্র সমুদ্র করো কেন? আমার জীবন আমাকে বুঝে নিতে দাও, না হয় সব নিয়মের বাইরে আমি অন্য রাস্তা খুঁজব। বাবা বলল, সমুদ্র তোর জীবনের বড় একটা অংশ জুড়ে রয়েছে, সেটা তুই না চাইতেও নিয়েছিলি, আমরা দেই নাই। এখন এটাকে মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। বাবা হয়ে এটুকু করতে পারি, সমুদ্রকে বুঝিয়ে বলতে পারি যেন তোকে আরেকটু সময় দেয়। তোমরা কেন বুঝছো না? তখন আমি মাত্র 14 বছরের ছিলাম। এই 4 বছরে এই জিনিসটা আমাকে কুরে কুরে খাচ্ছে। সমুদ্র ভাইয়া আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করে। সমুদ্র ভাইয়াকে আমি ডিভোর্স। বাবা গর্জে উঠল, বলল, যেটা বলেছ আমার সামনে দ্বিতীয়বার আর কখনই মুখ দিয়ে বের করবে না। তুমি 14 বছরের কারো বউ হয়েছ। আমাদের ইসলামে মেয়ে সাবালক হলে বিয়ে দেওয়ার নিয়ম আছে, তাই দ্বিতীয়বার এ কথা বলবে না। কাল সমুদ্রকে বুঝিয়ে বলবা কেন নানু বাড়ি ফিরে যেতে চাচ্ছ। এডমিশন শেষে চান্স পাওয়ার না পাও এই বাড়িতে ফিরে আসবে। যাও, এখন রুম থেকে যাও। মনটা খারাপ হয়ে গেল। কি করব? আমি নিজের বাবা মাকে বোঝাতে পারছি না। এ কেমন বাবা মা, যারা সন্তান কী চায় বোঝে না। একটা ভুল হয়েছে, সেটা তো কেউ জানে না। এখন সেটাই জীবনের অংশ বানানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছে। চোখের পানি মুছতে মুছতে দ্রুত রুম থেকে চলে গেলাম। নিজের রুমে এসে দরজাটা বন্ধ করে দিলাম। ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে নিচে দাঁড়িয়ে রইলাম। অন্যদিকে ঝিনুকের মা দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল। বাবা-মায়ের মাঝে আসতে চায় নাই। ঝিনুক তার মাকে দেখে নাই ঠিকই, কিন্তু ঝিনুক কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে গেছে। এটা যেন মায়ের বুক ধুকপুক করে ধাক্কা দিচ্ছে। রুমে ঢুকেই নিজের স্বামীর পাশে বসল। খালেক শেখ, ঝিনুকের বাবা, চোখ বুজে বেডের সাথে হেলান দিয়ে শুয়ে আছে। স্ত্রীর হাতের স্পর্শে চোখ দুটো খুলল। খালেক শেখ বলল, কি করে ওরে বোঝাবো, মেয়েদের জীবনে পুরুষ একবারই আসে। আমরা তো কেউ ওদের জোর করে বিয়ে দেই নেই, ওরাই করেছে। হয়তো বাধ্য হয়ে করেছে, কিন্তু করেছে তো। এখন এটি ওকে মেনে নিতেই হবে। তাছাড়া তুমি তো জানো সমুদ্র ঝিনুকের জন্য সব দিক থেকে পারফেক্ট। আমি ওরে বোঝাতে ব্যর্থ হয়ে গেছি।
ঝিনুকের মা, কি করব? ঝিনুকের মা তার স্বামীকে সান্ত্বনা দিতে থাকলো যেন সব ঠিকঠাক হয়ে যাবে। খলিল শেখ বলল, কিভাবে ঠিক হবে রে ঝিনুকের মা? তোমার মেয়ে আজ অনেক বড় কথা বলে ফেলেছে, ডিভোর্স। সমুদ্র কি মেনে নিবে? 4 বছর দূরে রেখেছে, তাও কত রয়েছে। বড় ভাইয়ের আদেশে এখন না হয় আরো 6 মাস, 1 বছর মানবে, কিন্তু সমুদ্র ঝিনুককে কখনোই ছেড়ে দিবে না, কখনোই না। সমুদ্র আমার বাবার থেকেও রাগী। এই কথাটা শুনলে সবকিছু লণ্ডভণ্ড করে ফেলবে। স্বামী স্ত্রী মাঝে এমন কারো কথা চলতে থাকলো। পানির নিচে দাঁড়িয়ে আছে 8 ঘন্টার ওপর হবে, খুব শীত করছে, তবু মনের জেদ চেপে আর 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে রইলাম। আস্তে আস্তে বাইরে বের হয়ে এলাম, জামা কাপড় চেঞ্জ করে নিলাম। শরীর ঠান্ডা হয়ে গেছে, শীতও প্রচুর লাগছে, যাকে বলে হিম শীত করা ঠান্ডা শীত। পুরনো জ্যোৎস্নার আলোয় রুম আলোকিত হয়ে আছে। আমি একটা কাঁথা দিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। অনেকক্ষণ পানিতে ছিলাম, তাই মিনিট 10 মধ্যেই ঘুম চলে আসলো। মধ্যরাতে কেউ যেন আমার ওপর গরম উষ্ণ নিঃশ্বাস ফেলছে, যেন ঘুমের মধ্যেও কারো শরীরে কড়া পারফিউমের ঘ্রাণ পাচ্ছি। কিন্তু পারফিউমের ঘ্রাণটা পরিচিত নাকি অপরিচিত আমার মস্তিষ্ক তা ধারণ করতে ব্যর্থ হলো। খুব করে চোখ মেলতে চেয়েও চোখ মেলতে পারছি না। এখন চোখ মেলা নিষেধ, শুধু উপলব্ধি করার পারমিশন আছে। নিজের সাথে এক প্রকার যুদ্ধ করছি, যেন আমাকে চোখ মেলে তাকাতেই হবে, কিন্তু সবশেষে আমি ব্যর্থ হয়ে গভীর নিদ্রায় তলিয়ে গেলাম। একজোড়া চোখ ঝিনুকের দিকে মনোমুগ্ধ হয়ে তাকিয়ে আছে, যেন প্রেয়সীকে দেখার আগ্রহ কমছেই না। কত অপেক্ষা, কত কষ্ট। এই শেখ রংমহলের সকল সুরক্ষা ভেঙে প্রেয়সীকে দেখতে এসেছে। ইস, 7 সাগর 13 নদী পাড়ি দেওয়াও মনে হয় এর থেকে খুবই সহজ। হাতটা বাড়িয়ে দিল। একটু স্পর্শ, একটু তৃষ্ণা, মিঠার অদ্ভুত আকাঙ্ক্ষা, কিন্তু মুহূর্তেই হাতটি গুটিয়ে নিল। না, প্রেয়সীকে স্পর্শ করল না। স্পর্শ করা যাবে না তা না, হারামভাবে স্পর্শ করবে না। সে চায় না তার নামবিহীন সম্পর্কের মাঝে প্রেয়সীর প্রতি ভালোবাসার অপমান হোক, প্রেয়সী কলঙ্কিত হোক। হাতটি বুকের বাঁ পাশে রেখে বলে, ইস কি যন্ত্রণা! এই যন্ত্রণার মুক্তি নেই, মুক্তি নেই। মুচকি হেসে গুনগুনি একটা গান ধরল, কিন্তু এলোমেলোভাবে মিলিয়ে। প্রেম হইতে হয় কামের উদয়, প্রেম হইলে প্রেম থাকে না। সখী তোরা প্রেমে পড়িও না, পীড়িত ভালা না। সখী তোরা প্রেমে পড়িও না। পকেট থেকে একটা সিরকুট বের করে প্রেয়সীর বিছানার পাশে টেবিলটিতে রাখল। কতগুলো কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি সিরকুটের ওপর ছড়িয়ে রাখল। চুপচাপ স্থানটি ত্যাগ করল। রোজবেলার মতো আজও ফজরের আজানে ঘুম ভেঙে গেল। আড়মোড়া ভেঙে উঠে পড়লাম, ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম। ফ্রেশ হয়ে উজু করে নামাজ আদায় করে নিলাম। পাখির কিচিরমিচির আওয়াজ আজ বড্ড ভালো লাগছে। বারান্দায় গিয়ে দাঁড়ালাম। চারপাশে লাল রঙের ছড়াছড়ি। একদিকে মন খুশিতে ভরে উঠল, ইস, অন্যদিকে আফসোস হলো। 2 দিন এমনি বিজিতে গেল যে আমি একটুকু গাছগুলোর প্রতি খেয়াল করলাম না। কৃষ্ণচূড়া গাছগুলোতে ফুল ফুটেছে, সেই ফুলই ঝরে পড়ছে ঘাসের ওপর। পাখিদের আনাগোনা বেড়েছে রংমহলের বাগানে। গাছগুলো নিশ্চয়ই খুব খুশি। কিচিরমিচির শব্দে উঁচু উঁচু কৃষ্ণচূড়া মগডালেগুলো শীতল ঠান্ডা বাতাসে হেলে দুলে নৃত্য করছে। হঠাৎ শোষ করে 3টি গাড়ি আমাদের রংমহলে ঢুকলো। গাড়িগুলো আমার চিরচেনা সমুদ্র ভাইয়ের গাড়ি। একটু ঝুঁকে ভালো করে নিচের দিকে তাকালাম। গাড়ি থেকে সমুদ্র ভাইয়া নামছে। নিশ্চিত সারা রাত বাইরে ছিল। ইদানিং নাকি রাজনৈতিক রংমহল খুবই গরম। সমুদ্র ভাইয়ের মতো শক্তপোক্ত মানুষ এই কাজের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন। বেচারা কে বলেছিল রাজনৈতিক রংমহলে আবদ্ধ হতে? 2 হাত দিয়ে মুখ চেপে ধরে হাসলাম। আমিও পাগল, উত্তর তো আমি জানি। দাদুমশাই বলেছিলেন মৃত্যুর আগে, সমুদ্র, শেখ বংশের নাম যেন রাজনৈতিক রংমহল থেকে না হারায়। এটা আমার শেষ ইচ্ছেও বলতে পারো, আবার আদেশও ভাবতে পারো। নিশ্চয়ই ভাবছ। তোমাকে কেন বলছি? সমুদ্র মাই ডিয়ার, তুমি শেখ বংশের উত্তম চয়েস এই রংমহলে টিকে থাকার জন্য। হাসি উড়ে গেল।
সমুদ্র ভাই আমার দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করেছেন। সারা রাতে ক্লান্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। হয়তো রাতে নিন্দা যান নাই। আচ্ছা, আমি তার চেহারা দেখে এত সহজে সবকিছু অনুমান করতে পারলাম। এটা কি যে কেউ করতে পারতো? জানি না, এর উত্তর আমার জানা নেই। তবে এই প্রথম সমুদ্র ভাইয়ের প্রতি আমার খুব মায়া হলো। কলিজা ছটফট করলো, হৃদয়ের বাঁ পাশে ধক করে নাড়া দিয়ে উঠল। শক্তপোক্ত মানুষটির চেহারা থেকে শুরু করে শরীর সহ নিঃশ্বাস পর্যন্ত বলে দিচ্ছে সে বড্ড ক্লান্ত, বড্ড বেশি। সমুদ্র ভাইয়ের চোখের দিকে চোখ পড়তেই সমুদ্র ভাইয়ের চোখের ইশারায় রুমের ভেতরে যেতে বলল। আমিও বাধ্যমের মতো চুপচাপ ভেতরে চলে গেলাম। বিছানায় বসতে চোখ গেল বেডের কোনায় ছোট্ট টেবিলটার ওপর একটা চিরকুটের মতো দেখতে কাগজের ওপর একগুচ্ছ কৃষ্ণচূড়ার ফুলের পাপড়ি। মনোযোগ গভীর থেকে গভীরতর হলো। মস্তিষ্কে প্রশ্ন করলো, গেল রাতে তো আমি টেবিলের উপর কিছু রাখি নাই। রুম বন্ধ ছিল, এখনো বন্ধ অবস্থাতে আছে। তাছাড়া সচরাচর আমার রুমেও কেউ আসে না। তাছাড়া পাপড়িগুলো হাতে নিয়ে, এই পাপড়িগুলো তো খুবই সতেজ, যেন কয়েক ঘন্টা আগের। তাহলে হঠাৎ রাতের ঘটনাটি মস্তিষ্কের নিউরনে ধাক্কা খেল। আমি অনুভব করেছিলাম কেউ এসেছিল আমার রুমে। কড়া পারফিউমের ঘ্রাণ পেয়েছি। নিঃশ্বাসের অদৃশ্য প্রতিধ্বনি আমি অনুভব করেছি। তাহলে কি কেউ এসেছিল নাকি মনের ভুল? কিন্তু এইগুলা। চিরকুটটা হাতে নিলাম, হাত কাঁপছে। এই রোগটি আমার নতুন নয়। কোনো কিছু নিয়ে একটু উত্তেজিত হয়ে পড়তে আমার হাত কেঁপে ওঠে। চিরকুটটা সে কাঁপা কাঁপা হাতেই খুললাম, খুলতেই পড়লাম, শোনো বেলা, আমি সময়টা আবারও পেয়ে গেছি। তোমাকে না দেখার বিরহ আমাকে সূক্ষ্ম সুতলি ধরে তোমার দিক বারবার টেনে আনে। প্রেয়সী, শোনো বেলা, রাগ করো না, বরং একটু দোয়াই না হয় করো, যেন খুব শীঘ্রই তোমার সামনাসামনি হতে পারি। উৎসর্গ আমার প্রেয়সীকে। প্রিয় কৃষ্ণচূড়াকে কত নামই না ডাকে। কেউ রক্তচূড়া, কেউ রাধাচূড়া, কেউ কনকচূড়া, কেউ তো গুলমোহরও বলে থাকে। কৃষ্ণচূড়ার মতো আমিও না হয় তোমাকে কৃষ্ণকায়া বলে সম্মোহন করলাম। কোনো এক সাজ বিকেলে হঠাৎ করে না হয় উকি দিও আমার মন বাগানে। তুমিময় অসুখ বেঁধেছে বাসা, তুমি সব ধোঁয়াশা, তুমিহীনা সব ধোঁয়াশা। স্থির হয়ে রইলাম। প্রথম যখন চিরকুট পেয়েছিলাম ওটাকে আমি আমার ভুল ভেবে উড়িয়ে দিয়েছিলাম, কারণ চিরকুটের মালিককে আমি সত্যিই চিনি না। আর সেদিন ভেবেছিলাম ছোট্ট ছেলেটি হয়তো ভুল করে আমাকে এই চিরকুটটা দিয়েছে। কিন্তু আজকের এই চিরকুট কেউ আমার রুমে এসেছিল। হ্যাঁ, সত্যি এসেছিল। এত বড় স্পর্ধা, সাহস, সত্যি আমি কিছুটা মুগ্ধ হলাম। পরক্ষণেই ভাবলাম, কিন্তু কি করে? শেখ মহলে প্রবেশ করাতে এত সহজ নয়। চারিদিকে কড়া নিরাপত্তা, তাছাড়া একজন এমপির বাড়িতে এত সাহস, এত বুকের পাটা। কে সে? ব্যক্তিটিকে আমি কি জানাবো কাউকে? বাবাকে, চাচাকে, নাকি সমুদ্র ভাইয়াকে? চিন্তা যেন থামার নাম গন্ধ পেল না, বরং আরও বাড়তেই লাগলো। আমি এখনো ফ্রিজ হয়ে বসে আছি, গভীর চিন্তাধারায় মগ্ন হচ্ছি। ভাবছি, শুধুই ভাবছি। আমি যতই হিসাব করছি ততবারই যাহা 52 তাহাই 62 হিসাব মেলছে। জানি না কতক্ষণ এভাবে বসেছিলাম। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়তে আমি চমকে উঠলাম। ভাগ্যিস দরজাটা ভেতর থেকে বন্ধ। আমি চিরকুটটা ছোট্ট টেবিলটির ডয়ারে রাখলাম, একটু নিজেকে স্বাভাবিক করে নিলাম। দরজাটা খুলতেই সখিনা, কাজের মেয়েকে দেখলাম। মুখে যেন হাসির খই ফুটছে। আমার দেখা চমৎকার একটি মেয়ে। যত সুখ দুঃখ যাই হোক না কেন, মেয়েটি সরল মন, মুখে সারাক্ষণ ফুটে থাকা চমৎকার একটি হাসি। এই হাসিতে যে কোনো মানুষের মন কাটতে সক্ষম। সখিনা বলল, মেজু বুবু, আমার মা তোমার ডাকছে ঝিনুক, খাবার খেতে চলো। তুমি যাও সখিনা, আমি আসছি। সখিনা মেয়েটির বয়স 3-4 ছোট আমার। বয়স 13 অথবা 14 বছর হবে। লাফিয়ে লাফিয়ে সে চলে যাচ্ছে। ওরে দেখে আমার শৈশবের কাটানো সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। এই তো একটা ছোট্ট ঘটনা। সেবার আমি 12তে সবে পা দিয়েছি। সমুদ্র ভাইয়া 26 বছরের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 4র্থ বর্ষের ছাত্র। তখন থেকে রাজনীতি নিয়ে সে প্রচুর সিরিয়াস। ছাত্রলীগ দলে তখন তার জনপ্রিয়তা উঁচুতে। একদিন এক বিকেলে
সে তার দলবল নিয়ে শেখ রংমহলে হাজির, কারণ সমুদ্র ভাইয়ের দলবল সদ্য এমপির পদভূষিত মুজিবুর শেখের দাদার সাথে কথা বলতে এসেছে। সচরাচর শেখ মহলে যে কেউই আসে সবাইকে সখিনার মা চা নাস্তা দেয়। অন্যান্য কাজের লোকেদের রান্নাঘরে যাওয়ার অনুমতি না থাকলেও সখিনার মায়ের ছিল, সে অতিথিদের সবসময় চা নাস্তায় আপ্যায়ন করে।